সুপ্রিয় দর্শক, বিআরএস টাইমস ডিজিটাল প্ল্যাটফর্মের নতুন আয়োজন আয়নার পেছনে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অলিউর রহমান খান। দর্শক, এই অনুষ্ঠানে আমরা গুমের ভুক্তভোগীদের নানা অভিজ্ঞতার কথা জানব, শুনব আয়নাঘরের রহস্যের কথা। আমাদের আজকের অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন তেমনই একজন ভুক্তভোগী, সাজ্জাদুর রহমান শাওন। সাজ্জাদুর রহমান শাওন, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আয়নাঘরের পেছনের গল্পগুলো শেয়ার করতে দেওয়ার জন্য। তো শুরুতেই আমি আপনার পরিচয়টা একটু শুনবো, তারপরে কিভাবে আপনাকে গুম করা হলো সেই বিষয়ে আমরা জানবো। আমি সাজ্জাদুর রহমান শাওন, একজন সিনিয়র ওয়েব ডেভেলপার, বর্তমানে একটি আইটি কোম্পানিতে চাকরিরত আছি। আমাকে গুম করা হয় 2022 সালে 10 এপ্রিল। তখন আমি মেসেজ থাকতাম নিকুঞ্জতে। ইফতারের পর যখন আমি বাসা থেকে বের হই, তো তখন আমাকে পেছন থেকে ডাক দেওয়া হয়। তো ভাই বলে ডাক দেওয়ার পর আমি যখন পেছন ফিরে তাকাই, তখন 3 জন ছিল। 3 জন। তো তারা আমাকে ডাক দিয়ে বলে যে আপনার সাথে একটু কথা বলার আছে। আমি বললাম বলেন। তো বলে যে এখানে না আমাদের সাথে তোমাকে যেতে হবে। তো আমি বললাম আমি কেন যাবো, আপনারা কারা? তো বলতেছে যে এত বেশি কথা বলার সুযোগ নাই, তোমাকে আমাদের সাথে যেতে হবে। তো এই কথা হতে হতে হঠাৎ করে আমি দেখি যে একটা মাইক্রোবাস চলে আসছে। তো মাইক্রোবাস থেকে আরও 4-5 জন অস্ত্রধারী বের হয় এবং আমাকে এক প্রকার জোর করে মাইক্রোবাস ওঠানো হয়। তারা কি তাদের পরিচয় দিয়েছিল? না, কোনো পরিচয় দেয়নি। তো পরবর্তীতে মাইক্রোবাস ওঠানোর সাথে সাথে চর থাপ্পড় এবং লাথি শুরু হয় এবং আমার থেকে ফোন, ওয়ালেট সব কিছু নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমাকে কোনো কালো কাপড় বা জমটুপি পরানো হয়েছিল? জমটুপি পরানো হয়েছিল। তো এরপরে গাড়ি প্রায় আধা ঘন্টার মতো চলে, সেখানে নামানো হয়। নামানোর পর সেই অবস্থাতেই এবং জমটুপি এবং পেছনে হ্যান্ডকাপ পরা অবস্থাতেই আমি বুঝতে পারি যে আমার একটা লিফটে ওঠানো হলো। তো লিফটে ওঠানোর পর লিফট দোতলায় যায়। তো দোতলায় যাওয়ার পর হেঁটে নিয়ে যাওয়া হয়, একটা রুমের ভিতরে বসানো হয়। তখন আমি আসলে দেখতে পাই যে আমার সামনে 2 জন ব্যক্তি বসে আছে। জি, চোখ খুলে দিল। 2 জন ব্যক্তি বসে আছে। সেই 2 জন ব্যক্তি যখন গুম করতে যায় তারা সেখানেই ছিল এবং নানা ধরনের প্রশ্ন শুরু হয় যে আমি কি কারণে সাদাকার সাথে যুক্ত আছি, কাদের সাথে আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, কেন আমি এই বয়সে নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখছি। তখন কি তারা তাদের পরিচয় দিয়েছে? হ্যাঁ, তখন তো সিডিটিসি, কাউন্টার টেরোরিজম। আচ্ছা, তাদের অফিসে লেখাই ছিল কাউন্টার টেরোরিজম। আচ্ছা। তো আমি তো আসলে বলি যে আমি তো আগে থেকে নামাজ পড়ি। তখন বলা হয় যে তোমার বাবা কি তোমাকে নামাজ পড়ার জন্য চাপ দেয় নাকি, তোমার বাবাও কি তোমার মতো নাকি। মানে তাদের কথাবার্তার ধরন এমন ছিল যে নামাজ পড়ার কথা বলা ওটা অন্যায়। তো প্রায় সারা রাতই ইন্টারোগেশন এবং টর্চার চলে। তাদের পছন্দ মতো যখন জবাব দিতে পারছিলাম না, তখন তারা টর্চার শুরু করে এক পর্যায়ে এবং প্রায় সারা রাত সেহরির আগ পর্যন্ত টর্চার চলে। সেহরি খেতে দেওয়া হয়। সেহরি আমি আসলে খেতে পারিনি, অল্প একটু কোনো রকম খাই। এরপর পেছনে হ্যান্ডকাপ দিয়ে মাথায় জমটুপি পরিয়ে আবার লিফট ওঠানো হয়। লিফট ওঠানোর পর আমি পরবর্তীতে জানতে পারি যে সেটাই সিডিটিসি বিখ্যাত 7 তলা। সেখানে একটি সেলের ভিতরে রাখা হয়। সেলটা বাথরুম সহ ছিল। তখন কি আপনার চোখ খুলে দেওয়া হলো? জি, সেলের ভিতরে ঢুকে চোখ খুলে দেওয়া হয়। কতটুকু সেল বা কেমন ছিল পরিবেশ? সেল অ্যাটাচড বাথরুম ছিল, লম্বায় 12 ফিট এবং পাশে 4 ফিটের মতো হবে। আমরা 5ই আগস্টের পর যে আয়না ঘরগুলো দেখলাম অনেকটা কি সেরকমই? জি জি, সর্বপ্রথম যে আয়নাঘরটা প্রকাশিত হয় সেই আয়নাঘরটাই ছিল সিটিটিসির। আচ্ছা, তারপর আপনার ওখানে কি হলো তারপর থেকে? প্রথম 4-5 দিন যখন দেখতে পারে যে না, তাদের পছন্দ মতো, এত মারার পরও তাদের পছন্দ মতো উত্তর আমি দিতে পারছি না। পরবর্তীতে তারা আসলে আমাকে খুব একটা ইন্টারোগেশন করেনি। তারা আমাকে বলছে যে সবসময় বলতো যে তোকে ছেড়ে দেবো। তো এরকম প্রায় 4 মাস 10 দিন আমি গুম ছিলাম। প্রথম দিনই যখন আমাকে ইচ্ছামতো অত্যাচার করা হয়, আমি সেন্সলেস হয়ে যাই এবং ক্রমাগত বমি করতে থাকি এবং সেই সময় আমাকে কোনো ঔষধ বা ডাক্তারের কাছে না গিয়ে উল্টা ইচ্ছামতো গালিগালাজ করা হয়। মুখের মধ্যে পানি ঢেলে দেওয়া হয় যাতে আমার জ্ঞান ফেরত আসে। পরবর্তীতে জ্ঞান ফেরত আসলে ওইভাবে আমাকে ফেলে রেখে আবার চলে যায় তারা। আপনার তখন বয়স কেমন ছিল? বয়স 24-25। তখন আপনার কাছে ভেতরে কেমন অনুভূতি ছিল? আসলে খুব কাজ করেনি যে আমাকে কেন নিয়ে আসলো বা কি? না, খুব না, মূলত ভয় কাজ করেছে যে আমি আর কখনো বেঁচে ফিরতে পারবো কিনা, আমার পরিবারের সাথে আর কখনো দেখা হবে কিনা। পরিবারের কথা যেহেতু আনলেন, তো আপনার পরিবার তো আপনাকে হারিয়ে ফেললো, নিখোঁজ হয়ে গেলেন। তো আপনি বের হওয়ার পর তো জানলেন, তো ওনাদের পরিস্থিতি কেমন ছিল সে সময়? তাদের পরিস্থিতি আসলে
মূলত আমার চাইতে বেশি খারাপ ছিল। তারা এমন কোনো মর্গে নাই, এমন কোনো থানা নাই, তারা খোঁজ খবর নেয়নি। যেখানে শুনেছে একটা লাশ পাওয়া গেছে, তারা সেখানে দৌড়ে গেছে। তাদের কোনো ধারণাই ছিল না যে আমার মতো একটা নিরীহ মানুষকে কেন পুলিশ ধরে নেবে। তারা প্রত্যেকটা প্রায় ৪ মাসের প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গায় খুঁজেছে, বিভিন্ন অফিসে গিয়েছে, কিন্তু তারা কখনোই স্বীকার করে নাই, খোঁজ দেয়নি। এবং কি যখন তারা থানায় জিডি করতে যায়, প্রথম অবস্থায় তারা থানায় জিডি নিতে অস্বীকার করে, পরবর্তীতে কোর্টের আদেশে তারা জিডি নেয়। অফিস স্ক্রিনে আপনি বলছিলেন যে আপনার মা তার 6 মাস গুম হওয়ার 6 মাস আগে আপনার মা ইন্তেকাল করেছেন এবং আপনার বাবা একা ছিলেন। আপনার বাবার পরিস্থিতি কেমন ছিল? আমার বাবাকে যখন প্রথম দেখি আসলে চেনা যাচ্ছিল না, একদম শুকাই গেছেন, খুবই করুণ অবস্থা ছিল তার, একদম প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গেছিল আমার বাবা আমার বোনের। আপনার কয় ভাই বোন? জি, আমার 2 বোন, আমি 1 ভাই। প্রথম যখন আমাকে মামলা দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয় তখন জানতে পারে। বেশিরভাগ সময় কাটতো হচ্ছে একটা কোরআন ছিল, কোরআন তেলাওয়াত করে সময় কাটতো। আশেপাশে কথা বলার সুযোগ বা কাউকে দেখার সুযোগ ছিল না। আমার সেলের সামনে একটা দেয়াল ছিল, দেয়ালের উপরে একটা সিসিটিভি ক্যামেরা ছিল এবং সব সময় মাথার উপরে হাই পাওয়ারের লাইট জ্বলে থাকতো। খুব একটা বেশি কথা বলার সুযোগ পাওয়া যেত না, হয়তো 1-2 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। না, ওয়ালের ওপাশ থেকে শুনতেন শুধু? না, দেখার সুযোগ ছিল না, শুধুমাত্র শুনতাম। কি বলতেন? আমি যখন জিজ্ঞেস করতাম যে ভাই আপনি কতদিন আছেন, কিসের জন্য আছে, তখন বলতো যে ভাই আমি তো প্রায় 1 বছর আছি, কেউ বলতো 3 বছর ধরে আছে, কেউ 17 মাস যাবত আছে। তাদের কাছে যখন খাবার পানি চাওয়া হতো, তারা অত্যন্ত বাজে ভাষায় গালিগালাজ করতো এবং বলতো যে বাথরুমের পানি খা। বাথরুমে যে পানিটা আসতো সেটা কালচে রঙের ছিল, খাবার যোগ্য ছিল না। খাবার 3 বেলা দেওয়া হতো, সকালবেলা খিচুড়ি, আলু ভর্তা, আর কখনো কখনো হচ্ছে ভাত আর আলু ভর্তা দেওয়া হতো। দুপুরে আর রাতের খাবারটা বেশি খারাপ ছিল, মানে দেখা যেত যে তারা যেসব খাবারগুলো খেতে পারছে না, আঁশযুক্ত কাঁটাযুক্ত মাছ, পচা মাছগুলো আমাদেরকে ভাতের সাথে মিক্স করে দিত। এবং আমার ধারণা হচ্ছে হয়তো ভাতের সাথে কোনো মেডিসিনও মিক্স থাকতে পারে, কারণ ওখান থেকে ফেরত আসার পর স্মৃতিশক্তি অনেক কমে গেছে। জি, সবসময় আমি আতঙ্কে থাকতাম, কখন আমাকে ডাকবে, ক্রস ফায়ার দেবে, হয়তো আমাকে হত্যা করা হবে। জি, ক্রস ফায়ারের ভয় দেখাতো। কি বলতো? যখন প্রশ্ন করতো, দেখা যেত যে আমি তাদের পছন্দ মতো উত্তর দিতে পারছি না, তখন তারা ক্রস ফায়ার বলতো যে সত্য কথা বল, তাহলে তোকে ক্রস ফায়ার দেবো। এবং বিভিন্ন মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, এমন মানুষদের নামও বলতো যে ওর অবস্থা দেখেছিস, তাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। এরকমভাবে তারা ভয় দেখানোর চেষ্টা করতো। এবং বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ লাগতো, তারা হচ্ছে ইসলামের উপর আক্রমণ করতো। ইসলামের উপর? জি, তারা বলতো কি অবস্থা, তোর আল্লাহ তো তোকে বাঁচায় না, তোর আবাবিল পাখি তো তোকে বাঁচাইতে আসে না, এই ধরনের কথাবার্তা তারা বলতো। তারা মুসলমান ছিল না আপনার জানার মধ্যে? জি, তাদের নাম তো মুসলমান ছিল। আমাকে যেদিন গ্রেপ্তার দেখানো হয় তার আগের দিন হচ্ছে আমাকে ডেকে নেওয়া হয়। ডেকে নেওয়ার পরে বলে যে তোকে তো ছাড়তে চাইছিলাম, কিন্তু এখন তো ছাড়া যাচ্ছে না, একটা তো প্রসিডিওরের মধ্যে যেতে হবে, তো তোকে একটু আগে আসতে হবে, আমরা যা শেখাই দেবো সেটা তুই ম্যাজিস্ট্রেটের সামনে বলবি, তাহলে তোকে হয়তো সাথে সাথে ছেড়ে দেবে অথবা 7 দিনের মধ্যে ছেড়ে দেবে। এবং আমি বললাম যে কী বলতে হবে, তো তারা একটা স্ক্রিপ্ট দিল আমার সামনে, সেখানে লেখা ছিল হচ্ছে আমি একটা জঙ্গি সংগঠনের সদস্য, আমাকে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তো আমি বললাম যে এটা তো আসলে আমি তো জানি না কিছু। বললো যে বেশি বুঝবি না। তখন হচ্ছে টেবিলে একটা অস্ত্র ছিল, সেই অস্ত্র আমার মাথায় ধরে বলে যে তুই যদি হুবহু না বলিস তাহলে এটার মধ্যে যতগুলো গুলি আছে সবগুলো তোর মাথায় ঢুকাই দেবো। পরবর্তীতে বলে যে তুই যদি 164 না দিস তাহলে হচ্ছে তোকে আরও বেশি মামলা দেবো, অস্ত্রসহ মামলা দেবো, বিভিন্ন রকমের ভয়ভীতি দেখায়। তো তারপরে আপনি কোর্টে গেলেন, প্রথম যখন আপনি ওখান থেকে বের হলেন সেই দিনের কথা একটু বলবেন? কোর্টে নেওয়ার সময় যেহেতু আপনি অনেক দিন বন্দী ছিলেন, 3 মাস সূর্যের আলো দেখেননি। প্রথম আসলে যখন সূর্যের আলো দেখলাম তখনকার অনুভূতিটা অন্যরকম ছিল। আমার মনে হচ্ছিল যে আমি আসলে জেলে যাচ্ছি না, আমি মুক্ত স্বাধীন বাতাসে হাঁটতে পারছি। যখন সর্বপ্রথম সূর্যের আলোটা চোখে লাগে সেই অনুভূতিটা আসলে খুবই আনন্দের ছিল, কারণ আমি প্রায় 2.5 মাস 3 মাসের মতো সূর্যের আলো দেখিনি। আচ্ছা। পরবর্তীতে যখন আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হয়, মানে এই 3 মাসের অত্যাচার না খেতে পেরে আমার শরীরের অবস্থা খুবই দুর্বল ছিল, আমি একদম শুকাই গেছিলাম। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট আমাকে দেখেই বলে যে তোমার শরীরের এই অবস্থা কেন, সত্য বলো যে তোমাকে কতদিন আগে অ্যারেস্ট করা হয়েছে। পরবর্তীতে আমি তাকে সব কিছু খুলে বললে সে সিটিটিসির অফিসারদের সাথে রাগারাগি করে, বলে যে এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না, একটা মানুষকে 3 মাস গুম রাখা, এটা তো সংবিধান পরিপন্থী। পরবর্তীতে আমার থেকে 164 না দিয়ে আমাকে জেলখানায় প্রেরণ করা হয়। আচ্ছা, তারপর জেলে গেলেন, তার সেই সময়কার কথা একটু বলুন। যখন প্রথমে হচ্ছে কেরানীগঞ্জ জেলে পাঠানো হয়,
তো জেলটাও আসলে আরেকটা আয়নাঘরের মতোই। প্রত্যেকটা বন্দী এবং কি যারা ফাঁসির আসামি বাদে যারা বন্দী আছে, যাদের অপরাধ প্রমাণিত, তারা অপরাধ জেল ঘুরতে পারত। কিন্তু আমাদেরকে একটা সেলে বন্দি রাখা হতো, কারোর সাথে কথা বলা, এমনকি পরিবারের সাথে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হতো না। আচ্ছা, আপনার পরিবার প্রথম কিভাবে জানল? হ্যাঁ, পরিবার প্রথম জানলেন হচ্ছে ম্যাজিস্ট্রেট, ওই সিটিটিসির অফিসারদের বলে হচ্ছে আমার পরিবারকে কল দেওয়ায়। পরিবারের সাথে কখন দেখা হলো? প্রায় 15 দিন পরে, যখন আমাদেরকে কাশিমপুর 4 হাই সিকিউরিটি কারাগারে চালান দেওয়া হয়, তখন দেখা করার সুযোগ দেওয়া হয়। এর আগে তারা আসছিলেন, কিন্তু দেখা করার সুযোগ দেওয়া হয়নি। আচ্ছা, তারপর আপনার মুক্তি কিভাবে হলো? প্রায় 7 মাস পরে জামিন হয় হাইকোর্ট থেকে। মামলা কি এখনো চলমান? জি, আমাদের মামলা এখনো চলমান। আমরা এখনো নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছি। আমরা আশা রাখি যে আমাদের মতো যারা ভিকটিম আছে তাদের পাশে সরকার দাঁড়াবে। জি। সাজ্জাদুর রহমান শাওন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে মূল্যবান সময় ব্যয় করে এসেছেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের অনুষ্ঠান দেখতে হলে চোখ রাখুন বিআরএস টাইমসের ওয়েবসাইট brstimes.com, ফেসবুক পেজ facebook.com/brstimes এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/@brstimes। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।